Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের চতুর্থ আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন প্রতি সপ্তাহের বেশ কয়েকটা দিনে আপনাদের সামনে হাজির হই। আপনাদের হরর বিনোদন দেওয়ার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি প্রতি সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিনে। বৃহস্পতিবারের এপিসোড সম্পর্কে আপনারা তো অবগত রয়েছেনই, আমাদের থার্সডে নাইট এপিসোড যেটা রাত 10:59 হয়। এছাড়া ফ্রাইডে স্পেশাল এপিসোড হয়। পুরো রমজান মাস জুড়ে আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড করছি, আর ফ্রাইডে স্পেশাল এপিসোডে ভয়ের শিহরণ বইয়ের ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা উপস্থাপন করছি। আর শনিবার আমরা নতুন সেগমেন্ট চালু করেছি, শনির রাত। সেখানে অমীমাংসিত রহস্য সহ আপনাদের পাঠানো ঘটনাও কিন্তু থাকে। আজকে শনির রাত এপিসোডে আপনাদের পাঠানো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর তাছাড়া প্রতি সোমবার হরর নাইট এপিসোড তো থাকেই, যেখানে আপনাদের পাঠানো ঘটনা থাকে। এভাবেই সপ্তাহের বেশ কয়েকটি দিন আপনাদের হরর বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ইয়াসার বইটি কিন্তু রকমারিতে পাওয়া যাচ্ছে। রকমারির লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে অনায়াসেই বইটি অর্ডার করে ফেলতে পারবেন, আপনাদের বাড়িতেই বইটি চলে যাবে। চলুন আজকের এপিসোড শুরু করি। আজকের এই এপিসোডে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শাওন শেখ। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে। উনি ওনার গ্রামের নামটা বলেছেন, তবে উনি বলেছেন যে গ্রামের নামটা যেন না বলি। আর যেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা, ওই জায়গাটা আমার খুব পরিচিত, আমি অসংখ্যবার ওই দিক দিয়ে গিয়েছি। তাই ওনার অডিও ক্লিপটা যখন আমি শুনছিলাম, মনে হচ্ছিল ওই জায়গার বিভিন্ন অংশবিশেষগুলো আমার চোখের সামনে ভাসছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটা কিন্তু একদম রিসেন্ট ঘটনাই বলতে হবে। 2024 সালের 31শে ডিসেম্বর রাতের বেলা এই গাজনা ইউনিয়নের যে রাস্তাটা রয়েছে, বিশেষ করে মধুখালী থেকে গোয়ালন্দের নিমতলা পর্যন্ত একটা রাস্তা রয়েছে। ওই রাস্তার কিন্তু বেশ কিছু শাখা প্রশাখা রয়েছে। মধুখালী থেকে গাজনা হয়ে, বেলেশ্বর হয়ে, ধর্মশী, রাজাপুর হয়ে একটা রাস্তা চলে গেছে শিবরামপুরের দিকে, আর একটা রাস্তা চলে গেছে রাজবাড়ির দিকে। রাজবাড়ির দিকে যাওয়ার যে রাস্তা, সেখান থেকে কিন্তু আর একটা রাস্তা নিমতলির দিকে চলে গেছে। তাই ওটাকে মধুখালী তো নিমতলার রাস্তা বা নিমতলির রাস্তাটা এই নামেই আসলে মানুষ বেশি চিনে থাকেন আর কি। তো এই রাস্তারও বেশ কিছু ঘটনা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই গাজনা বাজার পার হয়ে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটার নামটা আমরা না বলি। আর ওইখানকার যারা আছেন, ঘটনা শুনছেন, তারাও অনুগ্রহ করে কমেন্ট সেকশনে গ্রামের নামটি লিখবেন না। ওই গ্রামে একটি ছাইয়ের ফ্যাক্টরি হয়েছে। ছাইয়ের ফ্যাক্টরি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন বিভিন্ন কালি ব্যবহার করি। মার্কারের কালি থেকে শুরু করে নিয়ে অফিসিয়াল বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কালি ব্যবহৃত হয়। এই কালি তৈরির অন্যতম একটি উপাদান হচ্ছে ছাই, এবং এই ছাইটা বিশেষ একটি উপাদান পুড়িয়ে তৈরি করা হয়, সেটা হচ্ছে পাটখড়ি। আপনারা জানেন যে ফরিদপুর অঞ্চলে প্রচুর পাট হয়, আর সেই পাট যখন সেখান থেকে আঁশটা বের করে ফেলা হয়, তখন পাটখড়িগুলো রয়ে যায়। এই পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এখন তো অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, যার কারণে গ্রামে এখনও পাটখড়ি ব্যবহার হলেও শহরে এখন এটা একদম দেখা যায় না বললেই চলে। ঢাকা শহরে তো একদমই নাই, অন্যান্য মফস্বল শহরগুলোতেও সিলিন্ডার গ্যাস অনেকেই ব্যবহার করেন। যাদের লাকড়ির চুলা রয়েছে তারা কিছুটা পাটখড়ি ব্যবহার করেন। আর এই যে উদ্বৃত্ত যে পাটখড়িগুলো, প্রচুর পরিমাণে যে পাটখড়িগুলো থেকে যাচ্ছে, এটা কি করা হয়, এটা একটা বিশেষ চুল্লিতে পোড়ানো হয়, এবং এটা থেকে যে ছাইটা হয়, এই ছাইটা একটা বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে সেই ছাইটা প্যাকেটজাত করে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এই ছাই থেকেই বিভিন্ন ধরনের মূল্যবান কালি তৈরি হয়, বিভিন্ন রং তৈরি হয়। শুধু যে কালি তা না, অনেক ধরনের মেডিসিনও তৈরি হয়। রাজবাড়িতে, বিশেষ করে ফরিদপুর অঞ্চলে আমি বলবো, রাজবাড়ি, ফরিদপুর
এই আশেপাশের আরও যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে এই ধরনের বিভিন্ন চুল্লিগুলো স্থাপন করা হয়েছে। এই পাটখড়িগুলো পুড়িয়ে সেখান থেকে ছাই সংগ্রহ করা হয় এবং এগুলো এক্সপোর্ট করা হয়। যদিও বা পরিবেশের অনেক দূষণ হচ্ছে, যার কারণে আমরা আজকের ঘটনায় যেই চুল্লির কথা বলবো এটা আপাতত বন্ধ রয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। সময়টা তো বলেছি যে 2024 সালের 31শে ডিসেম্বর রাতের বেলা ওইখানে যেই চুল্লিটা রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন 2 শিফটে ডিউটি হয়। দিনের বেলা একটা শিফট আর রাতের বেলা একটা শিফট। তবে রাতের বেলা যেই শিফটটা রয়েছে তারা কিন্তু সারা রাত ধরে যে পাটখড়ি পুড়িয়ে ছাই তৈরি করেন, বিষয়টা এরকম না। রাত 2টো পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 2টো পর্যন্ত চলে। এরপরে এই পুড়ে যাওয়া যেই পাটখড়িগুলো থেকে ছাই হলো, এই ছাইগুলো তো ঠান্ডা হতে সময় লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলো বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়। এরকম কাজ তো করতে সময় দিতে হয়। এই জন্য 24 ঘন্টা এই চুল্লি জ্বালানো সম্ভব হয় না, ঠান্ডা করতে হয় সেই ছাই সংগ্রহ করার জন্য আর কি। তো যাই হোক, তো এভাবে কিন্তু চলছিল। মূলত এখানে 2জন ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে। প্রথমে যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে আরহাম। সে একজন তরুণ যুবক, ভালোই কাজ করছিল। তো ওর ওই রাত্রে মানে 31শে ডিসেম্বর 2024 সাল, যেটা ওই রাত্রে ওর ডিউটি পড়েছিল নাইট শিফটে। তো নাইট শিফটে আরও কয়েকজন ডিউটি করছিল। ওরা যেখানে ওই পাটখড়িগুলো পোড়ায় তার থেকে একটু দূরেই কিন্তু টনকে টন মানে শত শত টন পাটখড়ি জমা করে রাখা আছে নির্দিষ্ট জায়গায়। ওইটার পাশে একটা তাল গাছও রয়েছে, ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা তাল গাছ রয়েছে আর কি। রাতের বেলা তারা পাটখড়ি পোড়াতে থাকেন। পোড়াতে পোড়াতে 2টার সময় তো ডিউটি শেষ, কিন্তু তার 1 ঘন্টা আগে তাদের যে সর্দার ছিল, প্রত্যেকটা শিফটে একজন সর্দার থাকে। তো এই যে আরহাম ছেলেটা, এই ছেলেটা ওই সর্দারকে বলে, সর্দার আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু ঘুমাই, আপনাদের শিফট শেষ হলে আমাকে ডাক দিন, তারপর বাসায় চলে যাব। সাধারণত এই পাটখড়ি পোড়ানোর কাজটা কিন্তু এতটা সহজ না। প্রচণ্ড তাপ, হিট কিন্তু সহ্য করতে হয়। তারপর কিন্তু ধোঁয়া ওড়ে। এই ধোঁয়াগুলো নাকে মুখে গেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়, অসুস্থতা বোধ হয়। তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় ওই যারা পাটখড়ি পোড়ান। তো যে সর্দার ছিল ঠিক উনি বলেন যে ঠিক আছে তুমি ঘুমাও, যাওয়ার সময় ডাক দিয়ে দিব। তো ওখান থেকে একটু দূরে গিয়ে এই আরহাম ছেলেটা বিশ্রাম নিচ্ছিল, খুব ক্লান্ত ছিল, সে ঘুমিয়েও পড়ে। এদিকে কি হয়, পাটখড়ি পোড়ানোর শেষে রাত 2টোর পরে অন্য যারা ছিলেন সর্দার সহ তারা ওই আরহামকে ডাকতে গেছেন যে চলে যাচ্ছি, ওকে উঠাই নিয়ে যাই। তারা যে এই যে ডাকাডাকি করছেন, আরহামের আর ঘুম ভাঙে না। মানে এমন ঘুম, মনে হচ্ছে তাকে এখন কাঁধে তুলে নিয়ে যেতে হবে। এখন কাঁধে তুলে নিয়ে যাওয়াও সমস্যা ছিল না, কিন্তু আরহামের যেই বাড়িটা, ওই বাড়িটা ছিল অন্য ডিরেকশনে, আর ওইখানে অন্যরা যারা ছিলেন তাদের বাসা ছিল অন্য ডিরেকশনে। সবাই মিলে চিন্তা করলেন কি করা যায় আরহাম ছেলেটাকে। তখন সবাই বললেন, মানে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ও তো সাহসী ছেলে, সমস্যা নাই, ওর ঘুম ভেঙে গেলে ও একাই উঠে বাড়ি চলে যেতে পারবে, এটা নতুন কিছু না, আমরা চলে যাই। তো ওনারা কি করেছেন, ওনারা ওনাদের মতো করে চলে গেছেন। এর ভিতরে কি হয়, আরহাম তো ঘুমাচ্ছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখন যে রাত আনুমানিক কয়টা এটা আসলে সে বলতে পারে না। তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পর দেখছেন যে চুলা টুলা সব কিন্তু নেভানো, সব বন্ধ, কেউ নাই, চারদিকে অন্ধকার, চাঁদের আলো আছে, আর ওখানে কিন্তু লাইটও আছে, বিদ্যুৎ সংযোগ তো আছেই, লাইট জ্বলছে। সে তো চুলা থেকে বেশ খানিকটা দূরেই শুয়েছিল আর কি, কারণ চুলার কাছে তো গরম, ওখানে শুলে তো তার ঘুম হবে না। আর ডিসেম্বর মাস, তখন তো শীত তো থাকেই। তো যাই হোক, হালকা কুয়াশাও ছিল চারদিকে, যেহেতু কুয়াশা ওই চুলা বন্ধ হয়ে গেছে, আগুনের তাপ তো চারদিকে নাই, কুয়াশা মোটামুটি পড়ে গেছে। তো আরহাম ওই শুয়ে শুয়েই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে লক্ষ্য করে ওই যে চুলাটা, ওই চুলার ভেতর থেকে একটা কালো কুচকুচে অবয়ব, খুব বেশি লম্বা না, 7-8 বছর বয়সী বাচ্চারা যতটুকু লম্বা হয়, যেরকম স্বাস্থ্য হয়, স্বাভাবিক স্বাস্থ্য আর কি, ওই রকম। তো এই জিনিসটা ওই চুলা থেকে একবার বের হচ্ছে, আবার লাফ দিয়ে ঢুকছে, মনে হচ্ছে খেলা করছে। আর যখন বের হচ্ছে তখন আরহাম খেয়াল করলো যে এই অবয়বটার পুরো শরীরটাই কালো কুচকুচে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল বিষয়টা এরকম না, আমি তো বললাম যে ওইখানে কিন্তু আলো ছিল, লাইটের আলো ছিল, এনার্জি বাল্ব জ্বালানো ছিল একটু দূরে।
সেই আলোতেও কিন্তু বোঝা যাচ্ছিল যে একদম কুচকুচে কালো, শরীরে লোম রয়েছে বেশ বড় বড়, আর চোখ দুটো একদম সাদা, এতটা সাদা মনে হচ্ছে যে ওই চোখ দুটো লাইটের মতো, সাদা এনার্জি বাল্ব যেরকম হয় না, মনে হচ্ছে ওই চোখের ওই জায়গায় চোখের আকৃতিতে এনার্জি বাল্ব লাগানো। এই দৃশ্য উনি দেখেছেন, দেখার পর ওই যে অবয়বটা, ওই অবয়বটাও খেয়াল করে যে আরহাম তাকে দেখে ফেলেছে। এবার আর ওই অবয়বটা ওই চুল্লির মধ্যে ঝাঁপ দেয় না, সে আরহামের দিকে একটু একটু করে এগিয়ে আসে। আরহাম উঠে দৌড় দেবে, কিন্তু সে সেটা পারছে না। মনে হচ্ছে আরহামের শরীরটা একদম প্যারালাইজড হয়ে গেছে, সে নড়াচড়া করতে পারছে না। আর ওই অবয়বটা আস্তে আস্তে এগিয়ে আসছে আর আরহামকে উদ্দেশ্য করে বলছে, কিরে আরহাম, দে আমাকে, দে, দে না, দে, দিবি না, এরকম বলছে। এরকম কয়েকবার বলার পরেই যখন ওই অভাবটা একদম কাছাকাছি চলে আসছে, এরপরে ভয়ে আরহাম সেন্সলেস হয়ে পড়ে। তার কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সকাল হয়ে গেছে, এবং ওই যে সকালের শিফটে যারা ডিউটি করতে আসে তারা এসে দেখে আরহাম এরকম অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকক্ষণের চেষ্টার পর আল্লাহর রহমতে আরহামের জ্ঞান ফিরেছে। আরহামকে জিজ্ঞেস করা হয়, কিরে বাপু, তুমি রাত্রেবেলা বাড়িতে যাও নাই? কারণ সকালের শিফটে যারা আসছে তারা তো ওই রাত্রের শিফটের ছিল না, তারা ওই ডে শিফটে ডিউটি করেছে, তারাই আসছে আবার ডে শিফটে পরের দিন। তো তারা তো আর জানে না যে কী হয়েছে, তারা জানে যে আরহাম তো রাত্রে ডিউটি করবে, ডিউটি করে চলে যাবে। ওনাদেরকে ঘটনা খুলে বলেন যে রাতের বেলা আরহাম এরকম এরকম দেখেছে। উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন এমনি টুকিটাকি ঝাড়ফুঁক বলতে এমনি দোয়া পরে ফু দেয়া, যেটা জানতেন সেটা পরে ফু দেন এবং আরহামকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো এটা তো গেল ওই রাত্রে আরহামের সাথে ঘটে যাওয়া ঘটনা। ওই রাত্রে একই সময়ে আর একটা ঘটনা ঘটেছে। যেহেতু 31শে ডিসেম্বর, পরের দিন 1 জানুয়ারি 2025, ওই গ্রামের 3-4 জন ছেলে পেলে, উঠতি বয়সী ছেলে পেলে, ওরা কি করেছে, একটা ডেকোরেটর থেকে সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে আসছে। ভাড়া করে এই যে চুল্লির যে জায়গাটা, এখান থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠের মতো রয়েছে, সেখানে বেশ কিছু গাছ টাছ রয়েছে, ওরা ওইখানে পিকনিক করবে। ওই গ্রামে সামাজিকভাবে কিন্তু একটা রীতি প্রচলিত আছে, যেটা আমাকে শাওন শেখ ভাই জানিয়েছেন। সেটা হচ্ছে যে ওই গ্রামে বিয়ে হোক, অন্য কোনো ধরনের অনুষ্ঠান হোক, কোনো অবস্থাতেই বক্সে বা মাইকে গান বাদ্য বাজানো যাবে না। যদি কেউ বাজায় ইচ্ছাকৃতভাবে, তাহলে তার শাস্তি কী? সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই পরিবারের কেউ যদি মারা যায় তাহলে ওখানে যে স্থানীয় গোরস্থান রয়েছে সেখানে তাকে কবর দিতে দেয়া হবে না। মূলত এই ধরনের কঠিন সিদ্ধান্ত সামাজিকভাবে নেওয়ার কারণটা কি, এই বিষয়ে শাওন শেখ ভাই বললেন যে ইতোপূর্বে এই উচ্চ শব্দে বক্স বাজানোর কারণে গ্রামের অনেক শিশু এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষতি হয়েছে, এমনকি হার্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তিরও মারাত্মক ক্ষতি হয়েছে। বারবার বলার পরও যখন এই ধরনের সমস্যার সমাধান হয়নি, যখন দেখা গেল যে এই ধরনের সমস্যার সমাধান করাটা আসলে আইন প্রয়োগ করে সম্ভব নয়, প্রচলিত আইন, তখন সামাজিকভাবে একটা কঠোর আইন তারা করে ফেলেন। সর্বজন স্বীকৃত একটা আইন, সেটা হলো এইটা। যেহেতু এই ধরনের একটা কঠোর নিয়ম আছে, ওই উঠতি বয়সী ছেলেপেলেরাও জানতো, এই জন্যই মূলত ওরা ওই খানিকটা দূরে, খুবই আস্তে, মানে এটা দূরে যাবে না আর কি, খালি ওরাই শুনবে, এরকমভাবে একটা বক্স তারা ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসে। পাশেই একটা বোরিং ঘর ছিল, মানে স্যালো মেশিনের ঘর ছিল, সেখান থেকে মূলত ওই স্যালো মেশিনের যিনি ওনার তাকে বলে ওই বিদ্যুতের সংযোগটা তারা নিয়েছিলেন আর কি। তো ওইখানে খুবই হালকা করে মিউজিক বাজাচ্ছিলেন। আর যেহেতু ডিসেম্বর মাস, শীত ছিল, তো ওরা আগুন জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়ে একটু মানে আগুন পোহাবে যাতে ঠান্ডা কম লাগে। আর রান্না বাড়া হচ্ছিল, তারা খাওয়া দাওয়া করবে। এরই মধ্যে কি হয়, বেশ খানিকক্ষণ ওইভাবে আগুন জ্বালাতে জ্বালাতে একটা পর্যায়ে এসে আগুনটা অনেকটাই শেষ হয়ে যায়। ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 2 জন তারা বলেন যে আচ্ছা, আগুন তো নিভে যাচ্ছে, আমরা গিয়ে একটু খড়ি সংগ্রহ করে নিয়ে আসি। খড়ি কোথায় সংগ্রহ করতে যাবেন? ওই যেই তাল গাছের কথা বললাম ওইখানে যাবেন। ওখানে তো পাটখড়ি ছিল, শত শত টন পাটখড়ি মজুত করে রাখা, কিন্তু ওরা ওটা এত হাত দেয় নাই, কারণ ওইটা তো আরেকজনের মালিকানা,
তারা তো একটা কাজের জন্য ওখানে নিয়ে আসছেন। তো ওরা কিন্তু ওইখানে হাত দেয় নাই, ওরা চিন্তা করেছে যে ওইখানে একটা মোটামুটি ছোট তাল গাছই রয়েছে, অনায়াসে সেটাতে উঠে যাওয়া যায়। ওই তাল গাছে বেশ কয়েকটা শুকনো স্থানীয়ভাবে ড্যাগা বলে, মানে যে পাতাগুলো ডাল সমেত পাতা, তো ওইটা নিয়ে আসবেন, সংগ্রহ করবেন। ওরকম 3-4টা নিয়ে আসলেই অনেকটা সময় ধরে পোড়ানো যাবে। ওই চিন্তা করে 2 জন ওইখানে আসছেন। 2 জন যখন আসছেন, এর মধ্যে একজন নিচে আছেন আর একজন উপরে উঠে গেছেন, অনায়াসেই উপরে উঠে গেছেন। এর মধ্যে নিচে যিনি আছেন তার মোবাইলের চার্জ শেষ, আলো জ্বালানো ছিল, ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। তো সে আবার বলছে যে এই আমি মোবাইলটা চার্জে রেখে আসি, রেখে আবার আসতেছি, তুই পার, এই পাতাগুলো পার। ও উপর থেকে আচ্ছা ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি চলে এসো। ওরা তো কাছাকাছি ছিল। সে আবার ওই মোবাইলটা চার্জ দেওয়ার জন্য ওই যেখানে বক্সটা রাখা ছিল ওই দিকে যাচ্ছে। ওরা তো চার্জারও নিয়ে আসছিল আর কি। এর মধ্যে ধপাস করে একটা শব্দ হয়। শব্দটা স্বাভাবিক ছিল না। শব্দটা হওয়ার কয়েক সেকেন্ড পর প্রচণ্ড জোরে একটা আর্তনাদ। ওই ছেলেটা আবার দৌড় এখানে চলে আসে, এসে দেখে উপরে যে ছেলেটা ছিল ছেলেটা নিচে পড়ে গেছে এবং খুব বাজেভাবে মাথাটা ফেটে গেছে। ও তো চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই যে বক্সের কাছে যারা ছিল ওরা আবার চলে আসে, ওকে ধরাধরি করে আবার এখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা গেল যে ওর মাথা ফেটে বেশ রক্ত বের হচ্ছে, অবস্থা ভালো না। তখন ওই অবস্থাতেই ওই গাজনা বাজার একজন ডাক্তার রয়েছে, ওই এলাকার খুব পরিচিত ডাক্তার, ওনার নাম আমি নিজেও শুনেছি, তার নাম হলো গোপাল ডাক্তার। স্থানীয়ভাবে উনি খুব সুপরিচিত একজন ব্যক্তি। ওই গোপাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, উনি ওনার মতো করে ট্রিটমেন্ট করে দেন, ব্যান্ডেজ করে দেন। ওই ছেলেটার আবার একটা সমস্যা কি, তার কিন্তু ব্রেন টিউমার রয়েছে। কিছুদিন পরেই ইন্ডিয়াতে এটার চিকিৎসার জন্য তার নিয়ে যাওয়ার কথা। এর মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। তো ও যখন কিছুটা স্বাভাবিক হয়েছে, ওকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। ও একটা ভয়ঙ্কর বিষয় উল্লেখ করে সকলকে। সেটা হলো, ও বলে যে ও যখন গাছে উঠে গেছে, গাছটা তো ছোট ছিল, অনায়াসে উঠে যাওয়া যায়। ও উঠে যাওয়ার পর যখনই একটা পাতা ডাল সমেত ধরেছে, এই তাল গাছের যেই ডাল পাতা, ওই ডালে কিন্তু করাতের মতো ধারালো অংশ থাকে 2 পাশে, চাইলে কিন্তু সহজে ধরা যায় না, বেশ বুঝে শুনে ধরতে হয়। যারা তাল গাছের এই পাতা সম্পর্কে অবগত আছেন, এই পাতার নিচে যেই ডালের যে অংশটা, সেখানকার ধারালো অংশ সম্পর্কে অবগত আছেন, তারা তো বুঝতে পারবেন। তো ও কি করেছে যে ওইখানে ধরলে তো আসলে কষ্ট হবে, হাত কেটে যেতে পারে, ছুলে যেতে পারে। ও চিন্তা করলো আরেকটু উপর দিকে উঠে আমি কোনো কিছু ধরি। তো রাতের বেলা তো খুব একটা ভালো বোঝাও যাচ্ছিল না। এমত অবস্থায় সে দেখে ওই গাছের উপর থেকে মোটামুটি 7-8 বছর বয়সী একটা বাচ্চা যেরকম হয়, যতটুকু উচ্চতা হয়, ওরকম একটা উচ্চতার একটা বাচ্চা, কালো কুচকুচে শরীরে লোম রয়েছে, আর চোখ দুটো সাদা ধবধবে লাইটের মতো জ্বলছে। এই জিনিসটা ওই গাছের উপর থেকেই মনে হচ্ছে বেরিয়ে এলো। বেরিয়ে এসে কি করেছে, এই যে ছেলেটা গাছে উঠেছে ওর খপ করে পা ধরেছে, 2 পা ধরেছে। 2 পা ধরে কি করেছে, মাথা নিচ দিক দিয়ে পা উপর দিকে দিয়ে ধরে রেখেছে। ধরে রেখে একদম মাথা নিচের দিকে রেখে ছেড়ে দিয়েছে পা। আর ও সরাসরি নিচে পড়ে একদম মাথায় এসে প্রচণ্ড আঘাত লাগে। যদিও বা ওই জায়গার মাটিটা কিছুটা নরম ছিল আল্লাহর রহমতে, এই জন্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাথায় প্রচণ্ড আঘাত লাগে, বেশ কয়েকটা সেলাই লেগেছে। পরবর্তীতে আরও ট্রিটমেন্ট সে করিয়েছে, এখনও সে ট্রিটমেন্টের মধ্যেই আছে। ওই একই সময়ে বা সামান্য কিছু সময় এদিক ওদিক হতে পারে, ওই যে আরহাম যে ছেলেটা, তার সাথেও কিন্তু একই ঘটনা ঘটেছে। বলতে ওই যে সেম অবয়বটা সেও দেখেছে। পরবর্তীতে যখন জানাজানি হয়, আরহাম বলে এই ঘটনা, পরের দিন জানা গেল আবার ওই ছেলেটার এই সাথে এই ঘটনা ঘটেছে। তখন গ্রামবাসী আলোচনা শুরু করলো যে নিশ্চয়ই এই একই জিনিসটা ওরা 2 গ্রুপই দেখেছে। প্রথমে আরহাম দেখেছে, পরে এই গ্রুপ দেখেছে। আর তারপর ওরা বক্স বাজিয়েছে, এটা একটা অন্যায়। তারপর যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, গ্রামবাসী এটা নিয়ে আসলে ওদেরকে তেমন কোনো বকাঝকা করে নাই।
ওদেরকে সতর্ক করে দিয়েছে, এই আর কি। ওরাও জানতে পেরেছে নতুন একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা তরুণ যারা, যে কিশোর বয়সী, ওরা এটা জানতো না। গ্রামের ময়-মুরব্বীরা বলে থাকেন যে এইখানে বহু আগে থেকে এই ধরনের একটা পিশাচের বসবাস রয়েছে। একটা না, এগুলো অনেকগুলা। এরা বিভিন্ন সময় মানুষকে বিরক্ত করে। তবে যেচে এসে যে মানুষকে ক্ষতি করে বিষয়টা এরকম না। মানুষ যদি ওদেরকে দেখে ফেলে বা মানুষ যদি ওদের চলার পথে চলে আসে, মানুষ যদি ওদেরকে বিরক্ত করে, তখন খুব সমস্যার সৃষ্টি করে। তবে আজ থেকে বহু বছর আগে এই সমস্যাটা অনেক তীব্র ছিল। অনেক সময় এইদিকে রাতের বেলা মাথা কাটা ঘোড়া দেখা যেত, মাথা কাটা অবয়ব দেখা যেত। এগুলোকে যারা দেখতো ওই সময় মারা না গেলেও পরবর্তীতে তারা মারা যেত, এতটা ভয় পেত। বেশ কয়েকজন বুজুর্গ আলেমের তত্ত্বাবধানে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় দোয়া দুরুদ পড়ে। এরপরে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সময়ের পরিক্রমা যেটা হয়, মানুষের বসতি বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে। যেই জায়গাটুকু দিয়ে এটা বন্ধ করা হয়েছিল, ওই জায়গাটুকু বন্ধ থাকলেও বিস্তীর্ণ জায়গায় ওই পিশাচগুলো ছড়িয়ে পড়ে। এরপরে ওই রকমের কোনো ভয়ঙ্কর ঘটনা খুব একটা ঘটতে না শোনা গেলেও এই বামন আকৃতির এই পিশাচটা বিভিন্ন সময় মানুষকে দেখা দিয়েছে। তবে হঠাৎ করে দেখা দিয়েছে বিষয়টা এরকম না, ওদের সময়ে যদি কেউ ওখানে যায় তখন দেখা দিয়েছে। আর এই বামন আকৃতির পিশাচটাকেই মূলত এই আরহাম আর ওই ছেলেটা দেখেছিল। তো যাই হোক, আরহাম এখন ভালো আছে, আর ওই যে ছেলেটা দেখেছিল আর কি, ও তো মাথায় ব্রেন টিউমার রয়েছে, যার চিকিৎসা এখনও আসলে পূর্ণাঙ্গভাবে শুরু হয় নাই। আমাকে জানালেন এই শাওন শেখ ভাই। শাওন শেখ ভাইয়ের সাথে যখন এই ঘটনা নিয়ে আমি কথা বলছিলাম, তখন উনি জানালেন যে এই গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারে ইফতারের পরে ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল। মাথায় বেশ লম্বা একটা কাটা দাগ রয়েছে, যেখানে সেলাই রয়েছে। গতকালকেও তার সাথে এই বিষয়টা নিয়ে উনি কথা বলেছেন বলে আমাকে জানালেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে জায়গাটা, এই গাজনা, বেলেশ্বর, তারপরে মধুখালী, ধর্মশীর, এই রাস্তাটা আসলে আমার অনেক পরিচিত, যার কারণে এই জায়গার আশেপাশে যেই গাছগুলো রয়েছে, বিশেষ করে ভুতুরে গাছগুলো, এর বেশ কয়েকটা আমি চিনি। আর এই গাছে অনেক ধরনের ঘটনা আছে, এটা শোনা যায় স্থানীয়ভাবে, মানুষের মুখে মুখে আছে আর কি। তারপর এই ঘটনায় আর একটা জায়গা রয়েছে, মানে একই গ্রামেই আর কি, একটা পাকর গাছ রয়েছে। সেই পাকর গাছ কেন্দ্রিক ঘটনা রয়েছে, বিশেষ করে ওই যে ময়মুরব্বীরা যেটা বলেছিলেন যে বহু বছর আগে এই ধরনের সমস্যা তীব্র ছিল, তখন ওই পাকর গাছ কেন্দ্রিক এই ঘটনাগুলো ছিল। এখন খুব একটা শোনা যায় না, গাছগুলো এখনও রয়েছে। গ্রামবাসীরা মোটামুটি এই বিষয়ে অবগত আছেন। প্রিয় লিসেনার্স, এই যে রাতের বেলা এই ধরনের অ্যাক্টিভিটিস যখন আমরা করি, যখন একা একা থাকি, তখন কিন্তু এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটতেই পারে। বিশেষ করে যখন নিচ থেকে ওই ছেলেটা চলে গেল, উপরে আরেকজনকে রেখে, তার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ও চিন্তা করছে চার্জ শেষ হয়ে গেছে, দৌড় দিয়ে গিয়ে চার্জে লাগিয়ে আসি ফোনটা, আর আরেকজনের ফোনটা নিয়ে আসি যাতে নিচ থেকে আলোটা ধরা যায়। তখনই কিন্তু ঘটনাটা ঘটেছে। আবার আরহাম সেটা একা একা শুয়েছিল, তখন ঘটনা ঘটেছে। তার মানে দেখা গেল ওই পিশাচটা তখনই দেখা দেয় যখন কেউ একা থাকে। এই জন্য রাতের বেলা আমরা যখন কোথাও যাব, সবসময় তো আর অনেক লোক একসাথে যাওয়া সম্ভব না, একা যদি থাকি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা আয়াতুল কুরসি, চারকুল এগুলো পরে শরীরে ফু দিয়ে কোথাও চলাফেরা করি। তাহলে এই ধরনের জিনিস আমাদের যদি কখনো সামনে চলেও আসে, বড় ধরনের কোনো ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভয়ের শিহরণ জাগানিয়া বলে মনে হয়েছে। আমি আশা করব এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছ থেকে আমরা পাবো। গ্রাম অঞ্চলের ঘটনা মানেই অন্যরকম কিছু। গ্রামের ঘটনাগুলো আরও বেশি বেশি করে আপনাদের কাছ থেকে পেতে চাই। ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য এখনও হননি, তাদেরকে বলছি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন, যাতে আমরা আরও অসংখ্য মানুষের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছাতে পারি।
আমরা যদি নতুন নতুন আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে পারি আপনাদের মাধ্যমে, তাহলে তাদের কাছ থেকেও আরও অনেক ঘটনা পাবো, আর সেই ঘটনা নিয়ে আমরা আরও অনেকটা পথ পাড়ি দিতে পারবো আপনাদের সাথে। সেই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স।